বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, বিজ্ঞান বিভাগ, মুশফিদি কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রতীক প্রাণী ঘাস ফড়িংয়ের রেচনতন্ত্র সম্পর্কে তোমাদেরকে আলোচনা সম্পন্ন করব। তো বন্ধুরা, তাহলে আমরা ক্লাসে তোমরা প্রস্তুতি তো। আচ্ছা, দেখো রেচনতন্ত্র দেখতে হলে আগে রেচনটা কি? রেচনটা হলো আমিষ জাতীয় খাদ্য বিপাকে শ্রেষ্ঠ নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়াকে রেচন বলা হয়। অর্থাৎ আমরা যে আমিষ জাতীয় খাবার খাই সেগুলোর বিপাক্রিয়া হয়, বিপাক্রিয়া হওয়ার পরে যে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ যেমন হচ্ছে তোমার প্রস্রাব হতে পারে, ঘাম হতে পারে, ঠিক আছে, মলের সাহায্যে বের হতে পারে, এই ধরনের গেলা নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ সেগুলিকে নিষ্কাশনের প্রক্রিয়াটা হলো রেচন। তো অন্য সব পতঙ্গের মতো ঘাস ফড়িংয়ের প্রধান রেচন হচ্ছে মালবেদিয়ার নালিকা। তো শুধু প্রধান অঙ্গ মালবেদিয়ার নালিকা ছাড়াও আরো মেদপুঞ্জের কিছু কোষ, অর্থাৎ ইউরেট কোষ আছে, তারপরে ইউরিকোজ গ্রন্থি আছে, তারপর নেফ্রোসাইট আছে, তারপরে কিউটিকল আছে, এগুলাও অতিরিক্ত রেচন সম্পাদন করে থাকে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে। তাহলে রেচন তন্ত্র আমরা প্রধান জিনিসই হচ্ছে মালবেদিয়ার নালিকা এবং তার সাথে আরো অতিরিক্ত হিসেবে কাজ করে কি ইউরেট কোষ, তারপরে ইউরিকোজ গ্রন্থি, তারপরে নেফ্রোসাইট, তারপরে আছে কিউটিকল, এগুলো অতিরিক্ত হিসাবে কাজ করে, রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে প্রথমে আসে মালবেদিয়ার নালিকাটা। তো মালবেদিয়ার নালিকা দেখো, মালবেদিয়ার নালিকার প্রথমে আসে নামকরণ। আসলে মালবেদিয়ার নালিকা কেন নামকরণ? মার্সেলো মালপিজি নামক একজন ইতালীয় চিকিৎসক এবং জীববিজ্ঞানী, উনি 1669 সালে এই নালিকাটা আবিষ্কার করছিল বলে ওর নাম অনুসারে মালবেদিয়ার নালিকা নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে তার নামকরণ হলো মালবেদিয়ার নালিকাটা কি। তারপরে হচ্ছে অবস্থানটা কোথায়? অবস্থানটা হলো মধ্য ও পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে, অর্থাৎ মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে অসংখ্য সুতার মতো মালবেদিয়ার নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে, হিমোসিলের মধ্যে বিস্তৃত থাকে। এখন এগুলোর মুক্ত প্রান্ত এবং হিমোসিলের গহ্বরে হিমোলিম্ফের মধ্যে নিবদ্ধ থাকে। এগুলোর মুক্ত প্রান্ত কিন্তু বদ্ধ, যে প্রান্তটা মুক্ত সেই প্রান্ত মানে ওই মালবেদিয়ার নালিকার প্রান্তটা আছে বদ্ধ, এগুলো হিমোসিলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। অন্য প্রান্ত পৌষ্টিকনালীর গহ্বরে উন্মুক্ত, অর্থাৎ মালবেদিয়ার নালিকা যদি আমি সে ধরে নিলাম যে একটা সুতার মতো যদি হয়, তাহলে দেখো এরকম যদি হয়, তাহলে এই প্রান্তটা হচ্ছে বদ্ধ প্রান্ত, এটা হচ্ছে মুক্ত প্রান্ত। এটা বলছে যেটা বদ্ধ প্রান্ত সেটা হিমোসিলের মধ্যে নিমজ্জিত অবস্থা থাকে এবং যেটা অপর প্রান্তটা কি করে পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত থাকে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন আসো তাহলে গঠন, মালবেদিয়ার নালিকার গঠন। তার আগে আমরা একটা চিত্র অঙ্কন করি বন্ধুরা। তো দেখো
এই এখন দেখো এটা হচ্ছে মালফিতের তালিকা, এটাই হচ্ছে মালফিতের তালিকা। মালফিতের পশ্চাৎ পৌষ্টিক নালী, এটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। এইটা হচ্ছে মধ্য পৌষ্টিক নালী। মধ্য পৌষ্টিক নালী এই যে ভিত্তি পর্দা, ভিত্তি পর্দা, এটা হচ্ছে ব্রাশ বর্ডার, এইটা হচ্ছে ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার, এটা হচ্ছে পানি ব্রাশ। ব্রাশ বর্ডার পানির রেশন বস্তু নির্গমন পথ। এই সাইডটা এখনো হয়নি। এটা হচ্ছে রেশন, বস্তুর নির্গমন পথ। রেশন বস্তুর নির্গমন পথ। আচ্ছা, এ হচ্ছে প্রস্থচ্ছেদ, এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে পৌষ্টিক নালীর, এ হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে পৌষ্টিক নালীর প্রস্থচ্ছেদ, মালফিতের নালিকার প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, আর বি হচ্ছে লম্বচ্ছেদ। তাহলে এই অংশটা হচ্ছে লম্বচ্ছেদ দেখানো আছে, এই অংশটা হচ্ছে প্রস্থচ্ছেদ দেখানো আছে। এটা হচ্ছে একটা মালফিতের নালিকার দৈহিক গঠন। এখন দেখো প্রতিটি মালফিতের নালিকা 25 সেন্টিমিটার, প্রায় 25 সেন্টিমিটার লম্বা হয় এবং 25 মিলিমিটার, প্রতিটি মালফিতের নালিকা প্রায় 25 মিলিমিটার লম্বা হয় এবং 1 মিলিমিটার ব্যাসযুক্ত সরু নলাকার এলাস্টিক ফাঁপা গহ্বরের মতো ফাঁপা এটা থাকে। আর নালিকার ভিতরের যে ফাঁপা অংশটাকে লুমেন বলা হয়, এটা নালিকার ভিতরের ফাঁপা অংশ, এটাকে লুমেন বলা হয়।
এটাকে প্রোটন, এইটাকে যদি আমরা বলি এটাকে বলবো হচ্ছে লুমেন। এতে অংশটা ফাঁকা যেটা প্রসেসের কারণে এটাকে বলবো হচ্ছে লুমেন। এখন প্রতিটি নালিকার প্রাচীর এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এপিথেলিয়াম কোষ দ্বারা প্রতিটি নালিকার প্রাচীর এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত এবং ভিতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই, ভিতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই, এইগুলোকে মাইক্রোভিলাই বলা হয়, অসংখ্য মাইক্রোভিলাই দ্বারা আবৃত। মাইক্রোভিলাইগুলি সম্মিলিতভাবে, এটি সম্মিলিতভাবে সবাই মিলে একটি বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশ বর্ডার গঠন করে। দেখো এটা যদি লুমেন হয় তাহলে দেখো বলতে প্রতিটা স্তর কি করে একটি এপিথেলিয়াম কোষ দ্বারা আবৃত। এপিথেলিয়াম কোষ, এই কোষটাকে এপিথেলিয়াম কোষ, এবং ভিতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই, এইগুলিকে মাইক্রোভিলাই বলা হয়, এইগুলিকে মাইক্রোভিলাই বলা হয়। আর এই মাইক্রোভিলাইগুলি যখন সম্মিলিতভাবে একটা বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশ বর্ডার গঠন করে, এটি একটা ব্রাশ বর্ডার, এই প্রোগ্রামটাকে একসাথে সম্মিলিতভাবে ব্রাশ বর্ডার বলবো, কিন্তু একটা এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। কথাটা ক্লিয়ার? আচ্ছা, গঠন করে। এখন দেখো নালিকাগুলি নিজে কিন্তু নড়তে পারে না, নালিকাগুলি এই নালিকাগুলি নিজে নড়তে পারে না। এরা করে কি, হিমোসিলের হিমোলিন পেট, হিমোসিলের ভিতরে যে হিমোলিন রক্ত আছে, হিমোলিন পাশে ওইগুলো আন্দোলন করে, ওইগুলো আন্দোলিত হয়, আন্দোলনের ফলে এইগুলো রেচন অঙ্গ সম্পন্ন করে। এরা নিজের নড়াচড়া করতে অক্ষম। যখন হিমোলিন পেট আন্দোলন ঘটে বা নড়াচড়া করে তখন রেচন অঙ্গটা সম্পন্ন হয়। তাহলে আমরা যদি মালবিদার নালিকা প্রথমে আবিষ্কার, তারপরে অবস্থান, তারপরে গঠন, এই তিনটা জিনিস আমরা পেলাম। তাহলে মালবিদার নালিকার আসলে গঠনের চিত্র হলো এটা। ঠিক আছে, এখন রেচন প্রক্রিয়াটা আমরা তাহলে মালবিদার নালিকার পড়াই এবং রেচনের প্রক্রিয়া, এখন রেচন প্রক্রিয়াটা কিন্তু সেটা দেখো। তাহলে রেচন প্রক্রিয়াটা তাহলে আমাকে আবার এটা তোমরা দেখে নাও, মুছে দিলাম বন্ধুরা। রেচন প্রক্রিয়াটা কিনা এখন দেখো, আচ্ছা এখন দেখো এটা হচ্ছে কোষকালী।
পৌষ্টিক নালী, এটা নিকটবর্তী অঞ্চল, পৌষ্টিক নালী নিকটবর্তী অঞ্চল হচ্ছে এটা। এটা হচ্ছে দূরবর্তী অঞ্চল। দূরবর্তী অঞ্চল। এখন দেখো আমরা এখানে, আচ্ছা এটাকে আমরা এখান থেকে দিই, এটা হচ্ছে অঞ্চল। আচ্ছা দেখো এটা পুরোটা হিমোলিম্ফের মধ্যে, হিমোলিম্ফের মধ্যে ঢুকে গেছে। এখন দেখো এখানে হচ্ছে এটাকে আমরা বলবো ওয়াটার, ডাবলি। তারপরে বললো পিইউ প্লাস। সরি, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা দেখো এখন এই জিনিসগুলি কি, প্রথমে ওয়াটার, এখানে নিয়ে আসি আমরা ডাব্লিউ সমান হচ্ছে ওয়াটার, তার পিইউ পটাশিয়াম ইউরেট, ইউরেট, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপর পিবি, এটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, তারপরে ইউএ
এই শব্দগুলো আমরা ব্যবহার করেছি। এখন দেখো আমরা রেচন অঙ্গটা কিভাবে করবো। মালভেদের নালিকার বদ্ধপ্রান্ত, এটা হচ্ছে বদ্ধপ্রান্ত। হিমোলিম্বের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে, হিমোলিম্ব ভাসমান অবস্থায় আছে। এইটা যদি প্রশ্ন নেওয়া হয় তাহলে এটা হচ্ছে মালভেদের নালিকা। এর যে বদ্ধপ্রান্ত হিমোলিম্বের মধ্যে, এই যে হিমোলিম্বের দিকে রক্ত, হিমোলিম্বের মধ্যে কি ভাসমান অবস্থায় আছে। এই ভাসমান থাকা অবস্থায় করছে কি, এই যে পানি এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। রক্ত হতে পানি এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে, রক্ত থেকে এই সাইডে রক্ত আছে, এই সাইডে রক্ত আছে, রক্ত হতে পানি এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করছে। অ্যারো যে চিহ্নগুলি ভিতরের দিকে কিন্তু সেগুলো শোষণ, যেগুলো বাইরে আছে সেগুলো বাইরে, মানে বাইরের দিকে যাচ্ছে। তাহলে ভিতর দিকে পানি এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি শোষিত হচ্ছে। এখন বলছে কি দেখো, পটাশিয়াম ইউরেট, এই যে পিইউ, এই পটাশিয়াম ইউরেট নালিকার ভিতরে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন হবে। পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন হবে। তার সাথে পটাশিয়াম ইউরেটের সাথে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়ার ফলে পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখন দেখো পটাশিয়াম বাইকার্বনেট আর ইউরিক অ্যাসিড উৎপন্ন হলো। এখন দেখো পটাশিয়াম বাইকার্বনেট পানি পুরো শোষিত হিমোলিম্বে ফিরে যায়, পানি পুনরায় শোষণ করছে, পানি পুনরায় শরীরে পটাশিয়াম বাইকার্বনেট হিমোলিম্বে ফিরে যাচ্ছে, এর মধ্যে চলে যাচ্ছে, কিন্তু ইউরিক অ্যাসিডটা থেকে যাচ্ছে। ইউরিক অ্যাসিডটা কি কোথায় থাকছে, এই যে লুমেনের ভিতরে, গহ্বরের ভিতরে, লুমেনের মধ্যে থেকে যাচ্ছে। এই লুমেনের ভিতরে যখন অবস্থান করছে তখন কোষ্ঠীনালীর ভিতরে, এটা অভ্যন্তরে, কোষ্ঠীনালীর অভ্যন্তরে পানি কি করে শোষিত হয়। কোষ্ঠীনালীর প্রস্তাবতন্ত্র গমন করে, এর সম্পূর্ণ প্রস্তাবতন্ত্রে গমন করছে। প্রস্তাবতন্ত্রে যখন গমন করে তখন মলাশয়ে অবস্থান করে, কি করছে দেখো, মলাশয়ে যখন অবস্থান করে তখন ইউরিক অ্যাসিড হতে পানি, অতিরিক্ত পানি শোষণের ফলে, মলাশয়ে যখন ইউরিক অ্যাসিড অবস্থান করছে তখন অতিরিক্ত পানি শোষণের ফলে এই ইউরিক অ্যাসিডটা দানা হয়ে দানা হিসাবে মলের সাথে বের হয়ে আসছে। তাহলে পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড, পটাশিয়াম বাইকার্বনেট হিমোলিম্বের মধ্যে চলে যাচ্ছে আবার পানি সহ, এবং ইউরিক অ্যাসিডটা লুমেনের মধ্যে থেকে যাচ্ছে, গহ্বরের মধ্যে থেকে যাচ্ছে। কোষ্ঠীনালীর পশ্চাৎ প্রান্তে যখন আসে অতিরিক্ত পানি শোষণের ফলে কি করে, ইউরিক অ্যাসিডের দানা ধরে এবং দানা হিসাবে সে মলাশয়ের সাথে মলের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। এইটাই হচ্ছে তোমার রেচন প্রক্রিয়া। অর্থাৎ ঘাসফড়িং এর আমরা কি পেলাম, প্রথমে পেলাম রেচন তন্ত্রের মধ্যে হচ্ছে মালভেদের নালিকা পেয়েছি, তারপরে তার নামকরণ, অবস্থান, গঠন। এবার হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া হচ্ছে এইটাকে হচ্ছে আমরা বলবো মালভেদের নালিকার লম্বচ্ছেদের কার্য পদ্ধতি। লম্বচ্ছেদ এর কার্য পদ্ধতি। ফিগার যদি আমরা লিখি তাহলে এখানে চিত্র বা ফিগার যদি লেখো, এটা হচ্ছে ফিগার। তাহলে মালভেদের নালিকার লম্বচ্ছেদে কার্য পদ্ধতি দেখা যায়, রেচনের কার্য পদ্ধতি দেখানো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।